আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা 11 দলীয় ঐক্যের। গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। আগামী রোববার এই কর্মসূচি পালন করবে জোটটি। বুধবার রাজধানীতে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এরপর জানাবো বাংলাদেশ একদিন জামাতের নেতৃত্বে পরিচালিত হবে বললেন হামিদুর রহমান আজাদ। বাংলাদেশে আসলে একদিন এদেশে জামাতের নেতৃত্বে সরকার গঠিত হবে বলে জানিয়েছেন হামিদুর রহমান আজাদ। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে আরও বেশি ভূমিকা রাখতে হবে বলে জানান তিনি। এদিকে 6 মাসে চট্টগ্রামে বন্ধ 50 কারখানা, কারণ কি? যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বাজারেও আধিপত্য হারাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বড় দুটি বাজার হারিয়ে দিশেহারা অবস্থায় পড়েছে এই খাতের উদ্যোক্তারা। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামের বিভিন্ন শিল্প কলকারখানায়। কার্যাদেশ না থাকায় বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি কারখানা। চালু থাকা অধিকাংশ কারখানা লো ক্যাপাসিটিতে অপারেশন চালাচ্ছে। জানা গেছে সরকার গ্যাস ও বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়, মূলত সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবারে জানাবো কয়লা খনি ইস্যুতে 20 বছর পর ফের উত্তাপ ফুলবাড়ী। অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে স্থানীয়দের ক্ষোভ। 20 বছর পরও কয়লা উত্তোলন করলে ফের কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে। 2006 সালের 26 আগস্ট দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জন্য একটি বেদনাদায়ক দিন। ওই দিন কয়লা উত্তোলনের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে নেমেছিল ফুলবাড়ীর সাধারণ মানুষ। তবে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলিতে 3 আন্দোলনকারী নিহত হয়, আহত হয় শত শত মানুষ। আবারও নতুন করে সেখানে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আসলে সেখান থেকে এখনই সবাইকে বের হয়ে আসতে হবে, তাছাড়া কোনো বিকল্প কোনো কিছু হতে পারে না। এবং সর্বশেষ জানাবো নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে 95, নিখোঁজ 500 জনের বেশি। নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 95 জন ছাড়িয়েছে। এই ঘটনায় প্রায় 500 জন নিখোঁজ রয়েছে। বার্তা সংস্থা পিটিআই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাদ্দেই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আজ নেপাল এবং চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে শত শত মানুষ কাদা ও বন্যার পানির নিচে চাপা পড়ে যায়। নিখোঁজদের মধ্যে সর্বোচ্চ 105 জন ভারতীয় নাগরিক রয়েছে। এছাড়াও অন্যান্য দেশের নাগরিকদেরও নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা বিশ্বের যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ, এবারে বিস্তারিত। সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা 11 দলীয় ঐক্যের। গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। আগামী রোববার এই কর্মসূচি পালন করবে জোটটি। আজ রাজধানীর 29 মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি জানিয়েছেন যে এটি আমরা
ব্যাপকভাবে কার্যক্রম শুরু করতে চাই। সেখানে নাহিদ ইসলাম সহ এনসিপির আরও অন্যান্য নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন এবং তারা যার যার জায়গা থেকে এই মুহূর্তে পুরো পরিস্থিতি সুন্দরভাবে পরিচালিত করার কথা জানিয়েছেন। এই মুহূর্তে সবাইকে আরও বেশি সক্রিয় অবস্থায় ভূমিকা পালন করার জন্য বলা হচ্ছে। পুরো বিশ্বকে এখন এক বিপর্যয়কর পরিস্থিতি থেকে বেরিয়ে এনে তারপর ব্যাপক কার্যক্রম চালানোর কথা বলা হচ্ছে। আসলে সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে সবকিছু করার জন্য বলা হচ্ছে। বর্তমান সময় যে কার্যক্রম চালাচ্ছে বর্তমান সরকার তা পুরোপুরি অবৈধ এবং এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে। তাছাড়া আর বিষয়গুলো নিয়ে আমরা কোনো কিছু বলতে পারছি না। বাংলাদেশ একদিন জামাতের নেতৃত্বে পরিচালিত হবে বলেন হামিদুর রহমান আজাদ। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন যে বাংলাদেশ একদিন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে পরিচালিত হবে, সেটি বেশি দূরে নয় বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে আমরা পুরো বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বদ্ধপরিকর। বর্তমান সময় যে ধরনের কার্যক্রম চলছে আমরা সেখান থেকে আসলে বের হয়ে আসতে চাই বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে আমরা পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা আরও বলে দিতে চাই যে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমাদের সবাইকে আরও এগিয়ে যেতে হবে এবং আগামীতে আমরা আরও সুন্দরভাবে আমাদের এই রাষ্ট্র কাঠামো পরিচালিত করব সেই প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন তিনি। বর্তমান সময়ে যেভাবে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট হচ্ছে সেখান থেকে সরকার যদি বের হয়ে আসতে না পারে বিএনপি সরকার মনে হচ্ছে 6 মাসের মধ্যেই তারা ক্ষমতা থেকে নামতে বাধ্য হবে, কারণ তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। অবস্থা আসলে চলতে দিতে পারে না। অবস্থার খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ অবস্থার মধ্য দিয়ে সবাইকে বলে দিতে চাই যে বিএনপির পতনের সময় চলে এসেছে। খুব শীঘ্রই তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে, কারণ দেশের মানুষকে যদি তাদের প্রয়োজনীয় নিডস না দিতে পারে তাহলে এটি বাংলাদেশের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে শুরু করেছে। তিনি আরও জানিয়েছেন যে পুরো বাংলাদেশটাকে তারা একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি। বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে আবির্ভূত হচ্ছে। 6 মাসে চট্টগ্রামে 50টি কারখানা বন্ধ, কারণ কি? বিএনপি ক্ষমতা আসার পর 6 মাসে পার্বত্য চট্টগ্রাম এলাকায় এখন নতুন করে অন্তত 50টি কারখানা বন্ধ হয়ে গেছে, কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষের ফলে দেশে চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্মের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশ একদম ধ্বংসস্তূপে পরিণত হবে। পুরো বাংলাদেশ একদম শেষ হয়ে যাচ্ছে। এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়েছে বাংলাদেশ। বর্তমানে সরকার যেটা শুরু করেছে গ্যাস ও বিদ্যুৎ দিতে না পারার কারণে জনমনে এতটাই কষ্ট আসলে জনগণের মনে চেপেছে, সেখান থেকে পুরো রাষ্ট্র ব্যবস্থা আসলে কোন দিকে যাবে সেটি বলা কঠিন হয়ে যাচ্ছে, কারণ অবস্থা দেশের মানুষকে একদম ধ্বংসস্তূপের দিকে ঠেলে দিচ্ছে এই অকাল কুসুমরা তারেক রহমান। তিনি মূলত দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য এক ভয়াবহ চক্রান্তের খেলায় মেতে উঠেছেন। তিনি যদি গ্যাস কূপগুলো খনন করেন এবং তিনি যদি পুরো গ্যাসের সবকিছু করতে পারেন সেটি হচ্ছে তার জন্য প্লাস পয়েন্ট। কিন্তু আগের মতো করে বাংলাদেশে যে বিদ্যুতের সরবরাহ ছিল সবকিছু যে বন্ধ হয়ে যাচ্ছে, সেটা কেমন ধরনের কার্যক্রম চালাচ্ছে সরকার? দেশের মানুষ তো এই মুহূর্তে খুবই ভয়াবহ বিপদে আছে। এই জায়গা থেকে আসলে দেশের মানুষ এখন কি করবে, তারা আসলে কোন দিকে যাবে সেটি খুঁজে পাচ্ছে না তারা। কয়লাখনি ইস্যুতে 20 বছর পর ফের উত্তপ্ত ফুলবাড়ি। দিনাজপুরের ফুলবাড়ি অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে স্থানীয়দের ক্ষোভ। 20 বছর পরও বাস্তবায়ন হয়নি 6 দফা। কয়লা উত্তোলন করলে কঠোর আন্দোলনের হুমকি। 2006 সালের 26 আগস্ট দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার একটি বেদনাদায়ক দিন। ওই দিন কয়লা উত্তোলনের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন ফুলবাড়ির মানুষ। তবে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলিতে 3
3 আন্দোলনকারী নিহত হন, আহত হয় শত শত মানুষই। ঘটনার পর টানা আন্দোলনের মুখে 30 আগস্ট তৎকালীন 4 দলীয় জোট সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের 6 দফা সমঝোতা হয়। চুক্তি এশিয়া এনার্জির সঙ্গে চুক্তি বাতিল, উন্মুক্ত পদ্ধতিতে খনি না করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ একাধিক বিষয় ছিল। আজ সেই আন্দোলনের 20 বছর পূর্তি হয়েছে। বর্তমান সরকার আবারও ঠিক একইভাবে গ্যাস ও বিদ্যুতের সংকটে দেশে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। এটির কারণে সেখান থেকে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলে সেখান থেকে এখনই সবাইকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আমরা কোনো কিছু বলতে পারছি না। এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে এবং বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রমের শুরু হয়েছে এর জন্য সবাইকে আরও বেশি সহযোগিতার কথা বলা হচ্ছে এবং এটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে।